ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি একদম নতুন একটা টপিক এনেছি, ম্যাথের একটা বেসিক টপিক, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। যারা আমার পুরনো স্টুডেন্ট আছো তারা জানো যে আমি কেমিস্ট্রি সায়েন্সের পাশাপাশি ম্যাথও করাই। তো তারা অনেকেই বলেছিলে আমাকে যে আপার প্রাইমারির ম্যাথটাও শুরু করতে একদম বেসিক লেভেল থেকে। তো আমি সেই জন্যই চেষ্টা করছি যে একটা করার মোটামুটি। তো এই কারণেই আমি এই ফার্স্ট টাইম ইউটিউবে একটা ম্যাথের ক্লাস রাখছি, এবং আপার প্রাইমারির জন্য কিছু প্র্যাকটিস সেট আমি ইউটিউবে অবশ্যই করাবো। তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে যে তোমরা কোন টপিক চাইছো, কোন টপিকের প্র্যাকটিস সেট চাইছো। এগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি আমাকে জানিয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি নাম্বার সিস্টেমটা স্টার্ট করছি, একদম বেসিক জিনিসগুলো যেগুলো না জানলে অঙ্ক করা যায় না। চলো, তো প্রথমে আমি শুরু থেকে স্টার্ট করি। আচ্ছা, এই যে সংখ্যা তত্ত্ব, অ্যাকচুয়ালি আপার প্রাইমারিতে যে আমরা পড়বো ম্যাথ পেডাগজি আর এই সমস্ত কিছু যে পড়বো, এখানে কিন্তু ম্যাথ পেডাগজিতে আমরা পুরো যে ইতিহাস, কিভাবে সংখ্যা এসেছে, কিভাবে ম্যাথমেটিক্সটা কিভাবে এসেছে, সংখ্যার সূচনা কোথায় থেকে, সংখ্যার আবিষ্কার, সেখান থেকে অ্যালজেব্রা, মেনসুরেশন, অ্যারিথমেটিক, এভরিথিং কিভাবে কখন কি আবিষ্কার করেছে, এগুলো কিন্তু আমরা ম্যাথ পেডাগজিতে পড়বো, বা আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? আপার প্রাইমারি লেভেলের এক্সাম দেওয়ার জন্য এগুলো আমাদের ডেফিনেটলি জানতে হবে। তো দেখো, অঙ্ক প্রথমে আমার যেটা দেওয়া আছে, অঙ্ক কি? অঙ্ক মিনস এটা একটা ডিজিট, যেটাকে আমরা প্রতীক বা চিহ্ন বলছি। কিসের চিহ্ন? অনেক আদিকালে যখন সংখ্যার আবিষ্কার হয়নি, সংখ্যার আবিষ্কার কিভাবে হলো? ধরো যে কোনো পারপাস, ধরো সেটা এগ্রিকালচার হতে পারে, চাষবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে, ধরো চাষবাস করছে, কিছু অ্যামাউন্ট ফসল চাষ হয়েছে। তো তাহলে সেইটাকে কিভাবে তারা প্রকাশ করবে, পরিমাণটাকে কিভাবে প্রকাশ করবে? তো সেখানে নিশ্চয়ই আমাদের একটা কি লাগবে? ম্যাগনিটিউড, পরিমাণটা বোঝানোর জন্য পরিমাণ, একটা ম্যাগনিটিউড লাগবে, এবং তার সাথে লাগবে একটা ইউনিট, ঠিক আছে? ধরো কেউ গাছ থেকে 5টা আম পেড়েছে, ঠিক আছে? 5টা আম পেড়েছে গাছ থেকে, 5টা আম। তো সে সেটা কিভাবে প্রকাশ করবে, যে সে কটা আম পেয়েছে সে কিভাবে প্রকাশ করবে? নিশ্চয়ই এখানে গণনার দরকার, 1টা 2টো 3টে 4টা 5টা এইভাবে গণনা করবে। তো সেখান থেকেই সংখ্যা কোথায় থেকে আবিষ্কার হয়েছিল? গণনা থেকে আবিষ্কার হয়েছিল। কি? ব্যবসা বাণিজ্য করছে, লেনদেনের মাধ্যমে, যে আমি তোমাকে এইটা 2টো জিনিস দেবো, তুমি তার বদলে আমাকে 3টে জিনিস দেবে। তো এখানে কি আসছে? এখানে সংখ্যা আসছে। এইভাবে সংখ্যার আবিষ্কার হয়েছিল প্রথমে, মানে সংখ্যার আবিষ্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিল মানুষ সভ্য সমাজে, ঠিক আছে? তো এগুলো কি একটা প্রতীক, ঠিক আছে? এগুলো একটা প্রতীক, যেটা আমরা 1 2 3 এইভাবে চিহ্নিত করি, 4 9 পর্যন্ত এরকম সংখ্যা দ্বারা আমরা কি করছি? চিহ্নিত করছি, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট, ঠিক আছে? অঙ্ক বা ডিজিট। তো এবারে এই যে অঙ্ক বা ডিজিট, এদের কি থাকে? 2টো ভ্যালু থাকে, একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান, ঠিক আছে? প্রকৃত মান যেটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু, আর একটা স্থানীয় মান যেটাকে বলা হচ্ছে প্লেস ভ্যালু। তো কোনটা কি? দেখো, আমি এখানে একটা বড় সংখ্যা এখানে লিখছি, 6 8 2 3 5 7। তো আমরা যদি এই যে ডিজিটটা, এই যে প্রতীক, এটা কি 2, এর যদি আমরা ভ্যালু জানতে চাই, তো এখানে আমরা 2 রকম ভ্যালু পাবো। কি? একটা হচ্ছে এর প্রকৃত মান কি? 2, ঠিক আছে? এটা হলো ফেস ভ্যালু। কিন্তু স্থানীয় মান আমরা কিভাবে করব? ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, এইভাবে আমরা এর স্থানীয় মানটা ক্যালকুলেশন করব। তাহলে এই যে 2 এর স্থানীয় মান কি হবে? 2000। 2 এর স্থানীয় মান হয়ে যাবে 2000, ঠিক আছে? সেম ভাবে আমরা কি পাবো? 2 এর স্থানীয় মান 2000। সেম ভাবে এর পরে আছে 3টা কিভাবে পাবো? 3 এর ফেস ভ্যালু কি থাকবে? 3ই থাকবে, মানে এই সংখ্যাটা নিয়েছে। আর এর যে স্থানীয় মান সেটা কিভাবে করব? একক, দশক, শতক, মানে 300, ঠিক আছে? 3 এর স্থানীয় মানটা হয়ে যাবে, প্লেস ভ্যালুটা হয়ে যাবে 300, ঠিক আছে? কোথায় থেকে? ডান দিক থেকে বাম দিকে আমাদের একক, দশক, শতক এইভাবে এগিয়ে যেতে হবে, ঠিক আছে?
তো দেখো আমরা যে এই যে নাম্বারস বা সংখ্যা বলছি এগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগে। তো আমি দেখো যেভাবে করাচ্ছি তোমরা যদি সেইভাবে মনে রাখো খুব ভালোভাবে মনে রাখতে পারবে। কিরকম? প্রথমেই আছে স্বাভাবিক সংখ্যা বা ইংলিশে যেটাকে বলছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আমি আগেই বলছি যে বস্তু সমূহের গণনার প্রয়োজনে এইসব সংখ্যার উৎপত্তি হয়েছিল, তাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা যে কোনো বস্তুর কি করতে পারি? গণনা করতে পারি। ঠিক আছে, তো এই স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 এইভাবে ইনফিনিটি পর্যন্ত এদেরকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো সেট অফ ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এটাকে n দিয়ে ডিনোট করা হয়, n ইকুয়াল টু 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবারে দেখো নেক্সট আসছি হোল নাম্বারস, বাংলায় বলছে অখণ্ড সংখ্যা। এটা আমরা কিভাবে পাই? ন্যাচারাল নাম্বারের সাথে যখন আমরা শূন্য অ্যাড করি, ঠিক আছে, মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তার সাথে আমরা কি করব? শূন্য অ্যাড করব। তো শূন্য অ্যাড করলে তখন আমাদের এই যে সেটটা হয়ে যাবে কি? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সেট। হোল নাম্বারের সেটটাকে আমরা w দিয়ে রিপ্রেজেন্ট করব 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা একটা টার্ম ইউজ করতে পারি। কি রকম? কি টার্ম ইউজ করব? যে সমস্ত স্বাভাবিক সংখ্যায় কি হবে? অখণ্ড সংখ্যা। কারণ দেখো এর মধ্যে 1 2 3 সব আছে, তাই না? তাহলে কি বললাম? সমস্ত স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। কিন্তু দেখো এটা আমরা বলতে পারি না, কিন্তু বিপরীতটা সত্য নয়। ঠিক আছে, বিপরীতটা সত্য নয়, আমি শর্টে লিখে দিলাম সত্য নয়। মানে কি? মানে বিপরীতটা সত্য নয় মানে সমস্ত অখণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বার নয়। সেটা তো খুব স্বাভাবিক, কারণ অখণ্ড সংখ্যাতে কি জিরো তো নেই, তাই না? জিরো তো নেই, অখণ্ড সংখ্যাতে জিরো আছে, ন্যাচারাল নাম্বারে তো জিরো নেই, তাই সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না। ঠিক আছে, একদম বেস ক্লিয়ার করে পড়তে হবে। এরকম কোয়েশ্চেনই তো আসে আপার প্রাইমারিতে, তাই না? প্রাইমারিতে তো এরকম টাইপের কোয়েশ্চেনই আসবে যে তুমি বেসিকটা কতটা বাচ্চাদেরকে পড়াতে পারবে, তুমি না জানলে কি করে পড়াবে? তো বেসিক গুলো একদম ক্লিয়ার করতে হবে। এরপর দেখো আসছে ভেরি ইম্পর্টেন্ট পূর্ণ সংখ্যা, যেটাকে ইংলিশে বলছে ইন্টিজার। কি করা হচ্ছে? স্বাভাবিক সংখ্যার সাথে কি করা হচ্ছে? -1 -2 -3 এই যে সংখ্যাগুলোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা যা পাবো একটা সংখ্যার সেট, সেটাকে বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো অখণ্ড সংখ্যা আমার যা ছিল 0 1 2 3 পরপর ইনফিনিটি পর্যন্ত, এর সাথে আমরা কি করব? -1 -2 -3 ইনফিনিটি পর্যন্ত অ্যাড করব। তাহলে এইগুলোকে আমরা পেয়ে যাচ্ছি কি? ইন্টিজার্স। ঠিক আছে, বা আমরা এইভাবেও লিখতে পারি। কিরকম? 0 +-1 +-2 +-3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, কি করলাম তাহলে? -1 -2 -3 এই যে নেগেটিভ সংখ্যাগুলোকে অ্যাড করলাম। ঠিক আছে, এই যে পোরশনটা এইগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 2 3 4 পরপর যে আসবে একে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর -1 -2 -3 এগুলোকে বলা হচ্ছে কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আশা করি ক্লিয়ার হলো। ঠিক আছে, দেখো পরপর পড়বে। প্রথমে পড়বে ন্যাচারাল নাম্বার, তারপর পড়বে অখণ্ড সংখ্যা, তারপর পড়বে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ক্লাসটা কন্টিনিউ দেখো লাস্ট অবধি, আমি পুরো ডাউট যা যা থাকবে সব ক্লিয়ার করে দেবো। দেখো নেক্সট আসছে রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলছে? যেসব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাদের আমরা বলবো মূলদ সংখ্যা। যেখানে দেখো p q দুটো কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার।
ইন্টিজার। আর একটা কন্ডিশন আছে, সেটা কি? কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0, মানে হর যেটা, এটা কিন্তু কোনোভাবেই 0 হবে না। ঠিক আছে, এটা কোনোভাবেই 0 হবে না। তো দেখো তাহলে এরকম কতগুলো এক্সাম্পল দিই। যেমন ধরো 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 2/1 p/q আকারে, মানে 2/1 p/q আকারে লিখতে পারলাম। ঠিক আছে, কিন্তু দেখো কিউ কেন 0 হবে না? 2/0 যদি আমরা লিখি, এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড, অনির্ণেয়। ঠিক আছে, তো সেই কারণেই কি হবে? কিউ কখনোই 0 হবে না, অলওয়েজ কিউ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কিউ অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, যেমন ধরো তোমার আরো কিছু এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, যেগুলো তোমার পুরো মানে স্কোয়ার রুট হয়, যেই সমস্ত সংখ্যার স্কোয়ার রুট হয়। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে দেখো আরো কয়েকটা এখানে লিখে দিচ্ছি। 1/2 -1/2, 1/5, 5/6, √4, √9। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 4, এর রুট হবে 2, এরও রুট হবে 3। ঠিক আছে, তো এগুলো কি হলো? এগুলোকে আমরা সব p/q আকারে প্রকাশ করতে পারি, সেই কারণে এটা হয়ে যাবে কি? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আবার 0 কিন্তু মূলদ সংখ্যা। 0 নিয়ে অনেকের কনফিউশন থাকে। 0 কিন্তু মূলদ সংখ্যা। কেন? কারণ 0 কে তো আমরা এইভাবে লিখতেই পারি, 0 কে 0/1, 0/2, 0/3। ঠিক আছে, এইভাবে লিখতে পারি p/q আকারে। তাহলে মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার কাকে বলছি আমরা? যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো এখানেই শেষ নয়, এইটার ব্যাপারে আমি আরো অনেক কিছু বলবো। ঠিক আছে, মূলদ সংখ্যার ব্যাপারে আরো অনেক কিছু বলবো। তার আগে অমূলদ সংখ্যাটা একবার বলে দিই। অমূলদ সংখ্যা কি? দেখো, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, তাদের আমরা বলছি অমূলদ সংখ্যা। ঠিক আছে, যেখানে p ও q দুটো পূর্ণ সংখ্যা। তো তাহলে প্রথমেই এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে, দেখো, আচ্ছা, মূলদ সংখ্যাতে কোনো আমি দশমিক সংখ্যা দিইনি। যেমন ধরো একটা সংখ্যা 1.41, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 141/100। তার মানে এটা কি? এটাও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো অমূলদ সংখ্যার কতগুলো এক্সাম্পল দিচ্ছি। যেমন √2 কি? 1.41421, এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, এটা কখনোই সংখ্যাটা শেষ হবে না, কন্টিনিউ চলতে থাকবে। তাহলে একে আমরা p/q আকারে লিখতে পারবো না। √3, এগুলো অ্যাকচুয়ালি 50 ডিজিট পর্যন্ত করে করে দেখা হয়েছে দশমিকের পর, তো দেখা গেছে মিলছে না। ঠিক আছে, মিলছে না, ভাগ মিলছে না। তো তাহলে সেখানে কি হচ্ছে? এগুলো হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা। √3, এটা কি? 1.732 চলতে থাকবে। ঠিক আছে, এটাও অমূলদ সংখ্যা। বা আমরা যদি আরো কিছু নিই, ধরো কিউব √ তারপরে 425 এর 4th রুট। ঠিক আছে, এগুলোর তোমার ভ্যালু মোটামুটি ওই 2.3 এরকম পরপর চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কি দেখছি, যে রুটের ভেতরে যখন পারফেক্ট স্কোয়ার থাকবে না, সেগুলো কিন্তু অমূলদ। ঠিক আছে, রুটের এখানে যে √2, √3 লিখেছি, আরো আছে √7, √11, যা নেবে যেগুলো, এগুলো কি? এগুলো কোনোটাই কিন্তু নট পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাই তো? নট পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এগুলো কি হবে? সবই অমূলদ হবে, মানে এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। দেখো এবারে তাহলে এই যে দশমিকের যে দেখালাম, দেখো দশমিক দিয়ে দেখালাম একটা, এটা মূলদ সংখ্যা। এখানেও দশমিক দিয়ে দেখালাম, পরপর চলছে, এগুলো অমূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করতে পারছি না। এবার দেখো আরো ডিটেলসে বলছি। 1/3, একে আমরা কিভাবে লিখতে পারি? 0.33333, এটা কি? চলতে থাকবে। এটা কি? তাহলে এটা কি হবে? এটা অমূলদ সংখ্যা? এটা কি? এটা অমূলদ সংখ্যা না। এটা অমূলদ সংখ্যা হবে? বলো তো।
না, হবে না। দিস ওয়ান ইজ নট অমূলদ সংখ্যা। এটা কি রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন ম্যাম? তাহলে কেন হবে এটা তোমরা বলবে যে কেন হলো। দেখো এর কারণটা হচ্ছে কি, এটা আমরা সবই জানি যে এটা কি, এটা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার মানে অসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশ চলতেই থাকবে। এখানে কি হবে, কোনোদিনও ভাগ মিলবে না। 1 কে 3 দিয়ে ভাগ করলে কোনোদিনও ভাগ মিলবে না। ঠিক আছে, তবুও এটাকে মূলদ সংখ্যা বলছি। ঠিক আছে, তাও মূলদ সংখ্যা বলছি কেন, আসছি। এরপরে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, 4/8, 4/5, এটার কি 0.8। এটা কি, এটা টার্মিনেটিং ডেসিমাল নাম্বার মানে ভাগ মিলে যাচ্ছে। টার্মিনেটিং ডেসিমাল নাম্বার তার মানে কি, ভাগ মিলে যাচ্ছে, তাই তো, ভাগ কিন্তু মিলে গেল। এটা কি, এটা সসীম ভগ্নাংশ। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ঠিক আছে, সসীম ভগ্নাংশ এটাও কি, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও কিন্তু মূলদ সংখ্যা। দেখো তাহলে এবার বলবে এটা কি করে হলো। 1/3, 4/5 এটা বুঝলাম মূলদ সংখ্যা, তাহলে 1/3 কি করে মূলদ সংখ্যা? এটাও তো অসীম ভগ্নাংশ, এটাও তো মিলছে না। ঠিক আছে, দেখো এবারে তাহলে ডিফারেন্সটা বোঝায়। একদিকে আমি লিখছি মূলদ সংখ্যা আর একদিকে লিখছি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু মাস্ট ক্লিয়ার করবে। অমূলদ সংখ্যা, এবার কি হচ্ছে, মূলদ সংখ্যাতে কি থাকছে, অসীম। মূলদ সংখ্যার এক্সাম্পল হিসেবে আমরা অসীম ভগ্নাংশ নিতে পারি। সিমিলারলি অমূলদ সংখ্যাতেও আমরা অসীম ভগ্নাংশ নিচ্ছি। ঠিক আছে, তাহলে মনে হবে বাবা ম্যাম তো ভুল বলছে। না, কি ব্যাপারটা, অসীম ভগ্নাংশ, দেখো অসীম ভগ্নাংশ কখন মূলদ হবে, যখন রিপিটেটিং ডেসিমাল নম্বর আসবে। ঠিক আছে, মানে রিপিট হবে, রিপিটেটিং ডেসিমাল নম্বর আসবে, রিপিটেটিং ডেসিমাল নম্বর থাকবে, তখন হবে মূলদ। আর অমূলদ কখন হবে, যখন নন রিপিটেটিং ডেসিমাল নাম্বার থাকবে। ঠিক আছে, এবার আশা করি বোঝা গেছে। দেখো তাহলে 1/3 এটা কি চলছে, 0.333 এরকম চলতে থাকছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.3 পৌনঃপুনিক দেব। 2/3 এটাও চলবে ওরকম, 0.6666 চলছে, এটাকে ওইভাবে লিখবো 0.6। ঠিক আছে, তাহলে এরা কি, এরা কিন্তু মূলদ সংখ্যা। আবার দেখো 1/7 এটাকে যদি আমরা ভাগ করি, তোমরা অবশ্যই ভাগ করে দেখবে, ভাগফল কি পাবে, 0.142857। আবার এরপর আসবে 14285 এইভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.142857 মানে একটা কি আসছে, রিপিটেটিং ইউনিট চলে আসছে। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই কি, মূলদ সংখ্যা। এরা প্রত্যেকেই মূলদ সংখ্যা। কেন, কারণ এখানে অসীম ভগ্নাংশ আছে ঠিকই, কিন্তু এখানে রিপিটেটিং ডেসিমাল নাম্বার আমরা পাচ্ছি। ঠিক আছে, রিপিটেটিং ডেসিমাল নাম্বার কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু দেখো তাহলে √2 এখানে আমরা রিপিটেটিং পাচ্ছি না, 1.414 এখানে রিপিটেটিং নেই, চলতে থাকছে। ঠিক আছে, সেই কারণে এটা হয়ে যাবে কি, অমূলদ। ঠিক আছে, আশা করছি একটু হলেও ক্লিয়ার হয়েছে, তাই তো, একটু হলেও ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আরো কিছু বলবো। দেখো
আরো কয়েকটা সংখ্যা এখানে দেখাই, যেমন ধরো 10/3, 10/3 এখানে কি আসবে 3.3, পরপর পরপর 3 চলতে থাকবে, তাহলে এটাকে লিখতে পারি 3.3। ঠিক আছে, তার মানে এটাও হয়ে যাবে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, এটাও হয়ে যাবে মূলদ সংখ্যা। এবার আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে যাচ্ছি, এটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 17/99 এটা কি? রেশিওনাল মানে মূলদ সংখ্যা অর ইররেশনাল? ঠিক আছে, ডেফিনেটলি জানাবে কমেন্ট সেকশনে, ডেফিনেটলি এটা জানিয়ে যাবে। ঠিক আছে, দেখো এবারে এরপরে আসছি বাস্তব সংখ্যা। সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে সংযোজন করে আমরা পাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। মানে মূলদ প্লাস অমূলদ, মূলদ প্লাস অমূলদ সংখ্যা সমস্তকে কভার করছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পুরোটাকে কিন্তু কভার করছে। ঠিক আছে, পুরোটা হচ্ছে বাস্তব সংখ্যা। এবারে দেখো এখানে এই প্রসঙ্গে বলে দিই, অবাস্তব সংখ্যাও আছে। অবাস্তব সংখ্যা বলতে কি, অবাস্তব সংখ্যা মানে এগুলোর অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, এটা যদিও আমাদের সিলেবাসে নেই অবাস্তব সংখ্যা। যেমন ধরো x² + 1 = 0, এরকম একটা সমীকরণে x এর মান কি বেরোবে? x² = -1, x √(-1). তাহলে দেখো -1 এর রুট আমরা কি কিছু পাবো? এর কি রুট বার করা যাবে? যাবে না তো। যাবে এর রুট বার করা? এর রুট বার করা যাবে না। ঠিক আছে, তার মানে কি? তার মানে এটা হয়ে গেল অবাস্তব সংখ্যা। ঠিক আছে, এই যে অবাস্তব সংখ্যা এটাকে i দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, i দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অবাস্তব সংখ্যাকে i দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে i = হবে √(-1). তাহলে দেখো i² এর ভ্যালু কি? -1। ঠিক আছে, জাস্ট সিম্পলি এইটুকুই জেনে রাখো, যদি কিছু আসে এর মধ্যে থেকেই আসবে, এমনিতে অবাস্তব সংখ্যা সিলেবাসে নেই। ঠিক আছে, দেখো তাহলে আমি তোমাদের সংখ্যার মোটামুটি পুরোটাই বলে দিলাম। এবার এই সবকিছুকে সামারাইজ করব আরো ভালোভাবে যাতে মনে রাখতে পারো। তাহলে দেখো কি কি দেখলাম নাম্বার সিস্টেমে। ফার্স্ট আছে কি n, ন্যাচারাল নাম্বারের সংখ্যা। n মানে কি? সেট অফ ন্যাচারাল নাম্বার, বা এটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আমি একটু সামারাইজ করে দিলাম। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা একে কি বলছে? 1 2 3 ইনফিনিটি পর্যন্ত চলছে। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা এটা কি? এর সাথে 0 অ্যাড হচ্ছে, 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত চলছে। এটা কি? এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। ওকে, এরপর আসছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এর সাথে কি হচ্ছে? নেগেটিভ নাম্বারগুলো অ্যাড হচ্ছে, -3 -2 -1 0 1 2 3। ঠিক আছে, এগুলোকে কি বলছি? এগুলোকে বলছি তোমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেখো এবারে এই পুরোটাকে আমি একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে তোমাদের বোঝাবো, যাতে পুরোপুরি মনে থাকে। আমি দেখো একটা ছোট ডায়াগ্রাম প্রথমে ড্র করছি, একটা ছোট ডায়াগ্রাম ড্র করছি। এখানে আছে কি? ন্যাচারাল নাম্বার n, ন্যাচারাল নাম্বার n মানে 1 2 3 এগুলো আছে। এরপরে শূন্য অ্যাড হলো, শূন্য অ্যাড হলো এর সাথে +0, তখন এটা কি হয়ে গেল? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। w দিলাম, অখণ্ড সংখ্যা। আবার এর সাথে যখন নেগেটিভ নাম্বারগুলো, নেগেটিভ সংখ্যাগুলো আমি অ্যাড করছি, তখন এটা হয়ে যাচ্ছে ইন্টিজার, ইন্টিজার, তাই না? ইন্টিজার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টিজার। ওকে, আবার এইগুলোকে, এই যে সংখ্যাগুলোকে যাদেরকে আমরা সব কি করছি p/q আকারে সবাইকে প্রকাশ করতে পারছি, তারা আবার হয়ে যাচ্ছে কি? মূলদ সংখ্যা। p/q আকারে যখন প্রকাশ করতে পারছি
তখন আবার এটা হয়ে যাবে মূলদ সংখ্যা, মানে এটা হচ্ছে একটা কি হবে, বড় ভেন ডায়াগ্রামের মধ্যে থাকছে। ঠিক আছে, মানে সমস্ত এইটা কি মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যার এটা ডায়াগ্রাম, বড় যে ভেন ডায়াগ্রাম সেটা কি মূলদ সংখ্যার। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার প্রত্যেকেই মূলদ সংখ্যা, প্রত্যেকেই মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো মূলদ আর অমূলদ এই দুটোকে, একটা হচ্ছে মূলদ সংখ্যার ডায়াগ্রাম আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই সমস্ত সংখ্যাকে নিয়ে কি তৈরি হচ্ছে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত কিছুকে নিয়ে, মূলদ অমূলদ যার মধ্যে কি আছে, বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, আর কি আছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, সমস্ত কিছু আছে মূলদের মধ্যে, বাস্তব সংখ্যার মধ্যে। ঠিক আছে, দেখো এই ভেন ডায়াগ্রামটা দিয়ে আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারবে। তাহলে দেখো এখানে যদি একটা কোয়েশ্চেন করা হয়, যে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা, কি অ্যান্সার হবে? প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা, বলো কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হওয়ার কথা? ইয়েস হবে, হ্যাঁ প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ এই যে মূলদ সংখ্যা বড় ভেন ডায়াগ্রামে আছে, এর মধ্যে যারা আছে সবাই মূলদ সংখ্যা। কিন্তু যদি আবার এটা বলা হয় যে প্রত্যেকটি মূলদ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, দেখো তখন কি হয়ে যাবে অ্যান্সারটা, না প্রত্যেকটি মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, তাই না? কারণ স্বাভাবিক সংখ্যা অনলি 1 2 3 পরপর যাচ্ছে, এখানে কোনো দশমিক নেই, কোনো কিছু দশমিক নেই। তার কারণ কি, মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে, মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে, মূলদ সংখ্যার মধ্যে, মূলদ সংখ্যা মানে এর মধ্যে, মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ, ঋণাত্মক নাম্বার আছে, ঋণাত্মক সংখ্যা আছে, ঠিক আছে, জিরো আছে, জিরো একটু আগেই আমি বললাম জিরো মূলদ সংখ্যা, তো তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা নয়, তো স্বাভাবিক সংখ্যা হবে না। ঠিক আছে, এইরকম টাইপের তো বেসিক কোশ্চেন তোমাদের আপার প্রাইমারি লেভেলে থাকবে। ঠিক আছে, দেখো এখান থেকে এবার আমি তাহলে কিছু কোশ্চেন আনসার আবার করিয়ে দিই, কিছু কোশ্চেন আনসার এখান থেকে কিরকম কি আসতে পারে সেই রকম করিয়ে দেবো। দেখো দেখো তাহলে আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সবচেয়ে বলো তো এখানে, আচ্ছা তাহলে একটা কোশ্চেন ফার্স্ট দেখো, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি হবে, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি হবে, শূন্য, তাই না? অখণ্ড সংখ্যার মধ্যে 0 1 2 3 এইভাবে স্টার্ট হয়েছে। একটা হলো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি হবে, 1 হবে। ওকে, সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে, সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে, পূর্ণ সংখ্যা মানে কি, যেখানে নেগেটিভ নাম্বার আছে তার সাথে 0, তার সাথে ধনাত্মক সংখ্যাগুলো, তাহলে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটা হবে, আবার 1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরো কয়েকটা কোশ্চেন, তাহলে আমরা তো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখলাম, এবার সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি কিছু হয়, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বলতে পারবো আমরা, বলো তো? পূর্ণ সংখ্যা মানে কি, ইনফিনিটি থেকে -3 -2, ঠিক আছে, -1 0
+1 2 3 ইনফিনিটি। তাহলে এই যে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা, এটা কি জানি আমরা কি হবে? এই কোশ্চেনের অ্যানসারটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার দেখো সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হলো সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা। সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা, এটা কি আমরা ক্যালকুলেশন করতে পারবো? না, এটাও আমরা জানি না, এটা হচ্ছে অনির্ণেয়, কারণ এটা তো ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, তাই না? পূর্ণ সংখ্যা নেগেটিভ সংখ্যাগুলো তো ইনফিনিটি পর্যন্ত কাউন্ট হচ্ছে, তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ঠিক আছে, কিন্তু যদি এই কোয়েশ্চেন আসে, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো কি? সবচেয়ে বড় ধনাত্মক সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। সবচেয়ে বড় কোনটা? -1। দেখো ক্লিয়ার হয়েছে, সবচেয়ে বড় -1 পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবারে নেক্সট টপিকে যাচ্ছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাও। চলো এবারে চলে আসি, দেখো কিছু জিনিস বলে দিই। এভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। এভেন নাম্বার আমরা কাকে বলবো? যারা 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য মিন্স কি? বিভাজ্য মানে হলো ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। তাহলে এক্সাম্পল কি? +-2, +-4, +-6, এইরকম এক্সাম্পল যেগুলো 2 দিয়ে বিভাজ্য হবে, চলতে থাকবে। সেম ভাবে অড নাম্বার। অড নাম্বারটা কি? অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা, বা আমরা এটাকে বলে থাকি আবার বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যা কারা? যারা 2 দ্বারা বিভাজ্য নয়। সিম্পল জাস্ট এইটুকুই মনে রাখবে, 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি কি হতে পারে? +-1, +-3, +-5, এরকম চলতে থাকবে। যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় তারা হলো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। এবার চলে আসছি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাদের বলবো? যাদের 2টি উৎপাদক থাকে। 2টি উৎপাদক থাকে মানে কি? 1 আর সেই সংখ্যাটি নিজে। কি কি উৎপাদক? 1 এবং সংখ্যাটি নিজে, 2টি উৎপাদক থাকবে। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি 3, 7, 11, 13। ঠিক আছে, এগুলো কি? মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন ধরো 2ও মৌলিক সংখ্যা, কারণ এদের কি আছে? একটাই উৎপাদক আছে, দুটোই উৎপাদক আছে, 1 এবং সেই সংখ্যাটা। এই মৌলিক সংখ্যা আর যুগ্ম সংখ্যার সাথে কিন্তু অনেকের গুলিয়ে যায়, গোলাবে না। মৌলিক সংখ্যা মানে যার কোনো উৎপাদক নেই 1 ছাড়া, আর যুগ্ম সংখ্যা মানে যেগুলো 2 দিয়ে বিভাজ্য। এই দুটোর মধ্যে কোনো মিল নেই, বা অযুগ্ম সংখ্যার সাথেও কোনো মিল নেই। অযুগ্ম সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেইগুলো। ঠিক আছে, যেমন 2 দ্বারা বিভাজ্য নয় একটা সংখ্যা, ধরো 9, কিন্তু এর উৎপাদক আছে 1, 3, 9, এর উৎপাদক আছে 2 এর বেশি। এটা বিজোড় সংখ্যা কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এইটুকুই মাথায় রাখবে। যেমন 4 এর 1 আছে, 2 আছে, 4 আছে উৎপাদক। এটা কি? এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট দেখাচ্ছি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। মানে কি? যাদের মিনিমাম 3টি উৎপাদক থাকবে। 3টি উৎপাদক থাকবে, মিনিমাম 3টি উৎপাদক থাকবে। ঠিক আছে, মানে অনেকগুলো সংখ্যার মিশ্রণ। যেমন ধরো খুব শর্টে আমি বলছি একটা, যেমন এক্সাম্পল 12, এর কি কি আছে? 1, 2, 4, 3ও আছে, 6, ঠিক আছে, আর 12 তো আছে। তাহলে এটা কি? এটা হয়ে যাবে তোমার যৌগিক নাম্বার। ঠিক আছে, এটা হয়ে যাবে যৌগিক নাম্বার। যৌগিক নাম্বারের তো অনেক এক্সাম্পল আছে,
এবারে চলো আর একটা জিনিস দেখিয়ে দিই, কো প্রাইম নাম্বার বা যাদেরকে বলা হয় পরস্পর মৌলিক। ধরো এরকম দুটো সংখ্যা এ বি বললাম পরস্পর মৌলিক। তো পরস্পর মৌলিক কেন বলছি? এদের যখন উৎপাদক হবে 1, এদের উৎপাদক হবে 1, ঠিক আছে। কিন্তু দেখো এই যে এ বি, এ মৌলিক নাও হতে পারে কিন্তু যৌগিক হতে পারে, মৌলিক নাও হতে পারে। আবার বি, এটা কি মৌলিক নাও হতে পারে, ঠিক আছে, মৌলিক নাও হতে পারে, কিন্তু এরা পরস্পর মৌলিক হতে পারে, মানে কো প্রাইম নাম্বার। কেন? যেমন দেখো 24, 25 এদের কি আছে? এদের উৎপাদক আছে 1, কিন্তু 24, 25 এরা কিন্তু প্রাইম নাম্বার নয়, এরা মৌলিক সংখ্যা নয়, এরা যৌগিক সংখ্যা, কিন্তু এদের উৎপাদক 1 দুজনের, সেই কারণে এরা পরস্পর মৌলিক, ঠিক আছে। এরা কি? এরা পরস্পর মৌলিক, ওকে। আবার দেখো ধরো 12, 24 এদের কিন্তু উৎপাদক আছে, এরা পরস্পর মৌলিক নয়, এদের অনেক উৎপাদক আছে দুজনের। কি কি আছে? 1, 2, 3, 4, 6, 12, ঠিক আছে, এরকম অনেকগুলো উৎপাদক আছে এদের, ওকে। সেই কারণে এরা কিন্তু এরা নয়, এরা পরস্পর মৌলিক নয়, কিন্তু 24, 25 এরা পরস্পর মৌলিক, ঠিক আছে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ওকে। দেখো তাহলে এখানে আমরা কি দেখলাম? একটা কি? এটা কিন্তু মৌলিকও নয় আবার যৌগিকও নয়, ঠিক আছে, যৌগিকও নয়, তাই না? এক সংখ্যাটা। দুইটা কি? দুইটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দেখো ভালো করে দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ওকে। এবারে আসি 3, তিনটা কি? ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা। দেখো বোঝা গেল, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো 4, এটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, ঠিক আছে। দেখো সমস্ত কিছু পড়ার পরে আমরা তাহলে একটা জিনিস অ্যানালাইসিস করতে পারি যে একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা কি? একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা কি? 2, তাই তো। দেখো অনেকগুলো বেসিক জিনিস আমি ডিসকাস করলাম, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেখেছি, যেমন সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ডেফিনেটলি জানিয়ে যাবে। আর একটা রেখেছি কোয়েশ্চেন 17/99 এটা মূলদ না অমূলদ জানিয়ে যেও কিন্তু, ঠিক আছে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও, তোমরা কিসের উপর প্র্যাকটিসের চাইছো সেটাও জানিয়ে যাও, ওকে। আর আমাদের ম্যাথমেটিক্সের দেখো আপার প্রাইমারির কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা জয়েন করতে পারো, খুবই কেয়ারফুলি ভীষণ ভালোভাবে ক্লাস করানো হবে। আর সায়েন্সের ক্লাস অলরেডি একটা চলছে, অনেকগুলো টপিক অলরেডি হয়ে গেছে, যেখানে জেনারেল সায়েন্সের সাথে পেডাগজি করানো হবে একদম ডিটেলসে, ম্যাথমেটিক্সটাও ডিটেলসে, ম্যাথমেটিক্স থিওরি প্র্যাকটিস তার সাথে পেডাগজি, এবং তোমাদেরকে আমি সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সমস্ত কিছু সলভ করাবো ম্যাথমেটিক্স আর সায়েন্সের। তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো, তার জন্য তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আর তোমরা কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করে কোর্স পারচেজ করে নিতে পারো, ওকে। তো চলো, থ্যাংক ইউ।